আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন নেত্রকোনা জেলার অন্যতম একজন অদ্বিতীয় শহীদ প্রেসিডেন্ট জিয়ার অন্যতম একজন দেশের সৈনিক, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকালীন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে যিনি রাজপথে নিবেদিত হয়েছেন, নেত্রকোনা জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নেত্রকোনা 2 সদর সংসদীয় আসনের নন্দিত মুখ জনাব অ্যাডভোকেট মাহফুজুল হক আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে যদি কোনো প্রশ্ন দিতে আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তুলে ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে যিনি দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তার কাছ থেকে আমরা নেত্রকোনা রাজনীতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে মূল্যবান তথ্য উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট মাহফুজুল হক। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, শহীদ প্রেসিডেন্ট জিয়ার ওই রিভোল বলে যে মানুষটি এদেশের স্বাধীনতার আকাশে নতুন তারকারাজির মতো আবির্ভূত হলেন, সেই মানুষটি পরবর্তী যখন রাজনৈতিক দল করেন, সেই দলের আপনি ছাত্র সংগঠন থেকে শুরু করে অদ্যাবধি মূল দলের আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনার ভিত্তিতে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ নিয়ে আপনি অদ্যাবধি রাজনীতি করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। জাতীয়তাবাদী শক্তির প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে পুনরুত্থান করার জন্য যার নেতৃত্বে জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে এবং 1971 সনে যখন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, শেখ মুজিব নিজে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের কাছে। তখন জাতি যখন দিশাহারা ছিল, সারা দেশব্যাপী যখন দিশাহারা ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির কাণ্ডারি হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি প্রথম চট্টগ্রাম থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের জনগণ উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ 9 মাস সংগ্রাম, যুদ্ধ, 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশরীরে যুদ্ধ করেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স গঠন করে দেশের স্বাধীনতার জন্য 9 মাস নিজের সশরীরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। জি, স্বাধীনতার পর এই দেশের মানুষ আশা করেছিল যে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, মানুষের সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। রক্ষী বাহিনী, বিভিন্ন বিশেষ বাহিনী সৃষ্টি করে বাংলাদেশের নিরীহ দেশপ্রেমিক জনগণের উপর, গণতন্ত্রের গ্রামীণ জনগণের উপর বিভিন্নভাবে এই সমস্ত বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল, একদলীয় বাকশাল কায়েম করেছিল। সেই হতাশা থেকেই সেই দিন সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ সেই দিন রিভোল্ট করে শেখ মুজিবকে হত্যা করে। তখনও আবার বাংলাদেশে আরেকটি দুর্দিন চলে আসলো। দেশের মানুষ দিশাহর, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশে কোনো সরকার নেই। তখন দ্বিতীয়বার উনি 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আবার জাতির কাণ্ডার হিসেবে আবির্ভূত হন।
জি জনাব, এখানে আপনি যতটুকু আলোচনা করলেন তার মধ্যে কিছু ইতিহাসের বিকৃতি ছড়িয়ে আছে। 17 বছর এই ধরনের অনেক কথাবার্তা ছড়ানো আছে, আমরা তার কিছু ব্যবচ্ছেদ করতে চাই। জনাব শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে এবং আবহ আগ্রহ জাগিয়েও 25 মার্চের কালরাত্রিতে তিনি তার জায়গা থেকে চলে যাওয়ার পরে 26 মার্চের প্রথম প্রহরে ওই রিভোল বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্নেল জাংজুয়াকে হত্যা করা থেকে শুরু করে অস্ত্র উদ্ধারের 26 তারিখ সারাদিন তিনি ব্যস্ত থেকে রেডিও স্টেশন দখল করে 27 তারিখে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গায় শহীদ প্রেসিডেন্ট ওই রিভোল বলে প্রথম যে ঘোষণাটা দিয়ে তিনি একেবারে যুদ্ধের পরিবেশ তৈরি করছিলেন, প্রথম ঘোষণাটা কিন্তু স্থান পায়নি। আওয়ামী লীগ তাদের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নানাভাবে ছোট করার জন্য, নানাভাবে দাবিয়ে রাখার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য তিনি ঘোষক নন, তিনি পাঠক, তিনি চিরকুট পাঠ করেছেন মাত্র, এরকম অনেক কথা বলেছে। 5 তারিখের পর থেকে দেশের মানুষ ইতিহাসের অবমুক্তির ক্ষেত্রে সঠিক ইতিহাসের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রথম ঘোষণা করেছিলেন, দুবার তিনি ঘোষণা করেছিলেন, এই ঘোষণার জায়গার স্থানের ব্যাপারে আপনার অভিব্যক্তি। ধন্যবাদ আপনাকে। এটা বাংলাদেশের ইতিহাস বিকৃতি শ্রেষ্ঠ নায়ক বা নায়িকা যাই বলেন শেখ হাসিনা যে স্বাধীনতার ঘোষণাই করেননি, অনেক সেই তৎকালীন শহীদ তাজউদ্দিন সহ তৎকালীন ছাত্র চার খলিফা নেতৃবৃন্দ যারা চার খলিফা হিসেবে পরিচিত ছিলেন, তাদের অনেক চাপের পরেও উনি স্বাধীনতার ঘোষণা করেননি। 25 রাত্রে কালো রাত্রিতে উনি আত্মসমর্পণ করেন পাকিস্তান বাহিনীর কাছে। সেই দিন থেকেই এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই আগে বলেছি যে জাতির কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন, নিজে সশরীরে যুদ্ধ করেন, স্বাধীনতার ঘোষণা করেন, সেটাকে বিকৃত করে সেই স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে আওয়ামী লীগ এই 17 বৎসর ইতিহাস বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণাকে শুধু শেখ হাসিনা ফ্যাসিস্টরা অস্বীকার করে নাই, তিনি মুক্তিযোদ্ধাই ছিলেন না, পাকিস্তানের অনুচর ছিলেন, সেই ধরনের আখ্যাও তারা দিতে দৃষ্টতা মনে করে নাই। জি 72-এর 10 জানুয়ারিতে যাকে ব্যাপক ফুলেল শুভেচ্ছা দিয়ে ধারণ করা হলো, লালন করা হলো এবং যার হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া হলো, তিনি 3.5 বছরের মাথায় কি এমন করলেন? এত নন্দিত ব্যক্তির দীর্ঘ 30 ঘন্টা তার লাশটি 32 নম্বরে পড়ে থাকলো সম্প্রতি গুড়ি দিয়া সেই ঐতিহাসিক বাড়িটিতে। শেখ হাসিনা প্রতি বছর তার শাসন আমলে কান্না জড়িত কণ্ঠে কিন্তু বলে গেছেন যে কেউ কি ছিল না আমার পিতার লাশটি ধরা। কোটি মানুষ যার জন্য বিগলিত আকুলিত, সেই মানুষটির লাশ দাফন করার জন্য কেউ আগ্রহ রাখলো না। সেনাবাহিনীর সহযোগিতায় নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, এলাকাবাসীর মধ্য থেকেও কোনো আবেগ দেখা গেল না। মাত্র 18 জনকে দিয়ে 570 সাবান দিয়ে বা রিলিফের কাপড় দিয়ে এই এত স্বীকৃত, এত পরিচিত একজন ব্যক্তির শেষ বিদায় হলো। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, কতটা জাতির কাছে ঘৃণিত হলে এবং কতটা নিজেকে শেষ করে দিলেই তার শেষ পরিণতিটি এমন হয়েছিল। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের 23 বছর 13 বছরই জেলখানায় ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু দেখা গেল 72 সনে উনি দেশে প্রত্যাবর্তন করার পরেই উনি এই দেশ জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন না করে দলীয় সরকার গঠন করেন। তার 1 বছরের মাথায় পার্লামেন্ট পাকিস্তান 70-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনকে বাদ দিয়ে যে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনের যে পার্লামেন্ট ছিল সেটাই দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। অথচ 1 বছর পরে উনি বাতিল করে দিয়ে সেই 73 সনে বিনা ভোটে এবং ব্যালট বাক্স চিন্তায়ের মাধ্যমে নির্বাচন শুরু করলেন। এবং সেই কারণেই পরবর্তী পর্যায়ে আগে বলেছি যে রক্ষী বাহিনী বিভিন্ন বাহিনী সৃষ্টি করে তখন জাসদ সৃষ্টি হলো। দেশের ছাত্র সমাজের বেশিরভাগ অংশই, ছাত্রলীগের বেশিরভাগ অংশই এই সমস্ত অন্যায় প্রতিবাদ করতে গিয়ে জাসদ, ছাত্রলীগের এবং জাসদের সৃষ্টি হয়। সেই জাসদকে দমন করার জন্যই তারা এহেন কর্মকাণ্ড নেই শেখ মুজিবুর রহমান করে নেই। 30,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছিল তখনকার সময়ে। এবং এর পরবর্তী পর্যায়ে
74-এর দুর্ভিক্ষ সৃষ্টি হলো, এদেশের লক্ষ লক্ষ মানুষ, তখন 6 লক্ষ মানুষ রাস্তায় পড়ে বিনা খাবারে মৃত্যুবরণ করেছিল, সারা দেশের মানুষ হাহাকারের মধ্যে পড়েছিল। সেটাকেও উনি কোনো গুরুত্ব দেন নাই। বিশ্বের দরবারে এই দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য কোনো উনি চেষ্টাও করেন নাই, বা সারা বিশ্বের কোথাও থেকে কোনো সাড়াও পান নাই। তখনও বিশ্বের যে মুরল দেশগুলি আছে, সেই দেশগুলি তখনও আমেরিকা সহ, সৌদি আরব সহ, চীন সহ কোনো দেশেই স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পক্ষে তারা সমর্থন করে নাই। বিধায় সেই ব্যর্থ সরকার হিসেবে, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার হিসেবে শেখ মুজিব হলেন, প্রতিষ্ঠিত হলেন। যে কারণেই উনি সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে 75 সালে একদলীয় বাকশাল কায়েম করলেন। একদলীয় বাকশাল কায়েম করে দেশের সমস্ত গণতন্ত্রকে ত্রুটি হিসেবে ধরলেন। আপনি যেটি বলছেন সেটি যে চিত্রটি, সেই চিত্রটিতে এমন হওয়া ছিল কিনা 47-এ দেশ ভাগের পরে পাকিস্তান একজন জাতির পিতা পেয়েছিল, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যখন 71-এ স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, তখন পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার কারণে পাকিস্তান শুধু পূর্ব পাকিস্তানের জাতির পিতা হিসাবেই জনাব মোহাম্মদ আলী জিন্নাহ থেকে গেলেন, আর পূর্ব অংশের কোনো জাতির পিতা থাকলো না। জনাব শেখ মুজিবুর রহমানকে জাতির কাণ্ডার হিসাবে বা জাতির পিতার মতো করে বা এই দেশটাকে ইয়াতিম সন্তানের মতো করে পালন করার যে দায়িত্বটি দেশবাসী দিয়েছিল, সেই জায়গার ব্যর্থতার জায়গাটি 75-এর 15 আগস্টের পরে 7 নভেম্বরে এদেশের মানুষ আবারও একজনের হাতে একজনকে পিতার মতো দায়িত্ব দিয়ে এই ইয়াতিম নামক রাষ্ট্রকে গঠন করার যে দায়িত্বটি 75-এর 7 নভেম্বরে দিল সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যম দিয়ে। যিনি 71-এ আমি জিয়া বলছি, মেজর জিয়া বলছি, একই শব্দ দিয়ে তিনি আবার যখন দেশের মানুষের সাথে আমি মেজর জিয়া বলছি বলে কথা বলে শুরু করলেন, তখন 7 নভেম্বরের পরে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এদেশের শাসনভার নেবার পরে এদেশের মানুষ তাকে কতটা স্বাগত জানিয়েছিল, এবং সেই স্বাগত জানানোটাকে তিনি কতটা পিতৃময় স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে 31 মে পর্যন্ত এই দেশটাকে একেবারে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, কথাগুলি ঠিকই বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন 71-এর জাতির কাণ্ডার হিসাবে আবির্ভূত হয়েছিলেন, ঠিক 3.5 বছর এই বাংলাদেশকে উনি শাসন করেছেন, প্রেসিডেন্ট ছিলেন। সেখানে দেখা গেল এই দেশের জনগণকে উনি সর্বদাই চিন্তা করছেন দেশের জনগণ এবং দেশের মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে, দুবেলা খেতে পারবে, দেশের কিভাবে শিল্প কারখানায় কৃষিতে উন্নয়ন লাভ করবে, সেই স্বপ্নই সবসময় দেখতেন। এবং যে কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গ্রামে গ্রামে গঞ্জে সর্ব জায়গায় উনি ভ্রমণ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে এনেছেন, যার কারণে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং একটি খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে একটি বহুদলীয় গণতন্ত্রে হিসাবে বাংলাদেশকে আবার উনি উপহার দেন। সেইখানেই উনি সার্থক, যে কারণে এই দেশের জনগণ এখনো 75% জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে। 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার প্লে শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্ব জায়গায় শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করার জন্য এত চেষ্টা করার পরেও সেই জায়গা শেখ মুজিবকে নিতে পারে নাই। কারণ শেখ মুজিবের যে বিতর্কিত কর্মকাণ্ড, তার শাসনের 3.5 বছর বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ওনাকে সেই জনগণের স্থানে আপনি যেদিকে টার্ন করেছেন সেখানে এমন একটি প্রশ্ন তৈরি হয়েছে, খুবই অবাককর প্রশ্ন। সেটি হচ্ছে, যিনি দেশটাকে পিতৃময় স্নেহ দেওয়ার কথা ছিল তা না দেবার কারণে এই দেশটাকে আপন সন্তানের মতো লালন না করে সৎ পিতার দায়িত্ব যিনি পালন করেন, তাকেই জাতির পিতা বানানোর জন্য 4000 কোটি টাকার রাষ্ট্রীয় বরাদ্দ এদেশে খরচ হয়েছে। অবৈধভাবে এই জাতির পিতাকে এস্টাবলিশ করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যেভাবে অর্থের অপচয় করানো হয়েছে, জাতি 54 বছরে আজ পর্যন্ত জাতির পিতাটি সঠিকভাবে নির্ধারণ করতে ব্যর্থ থাকার কারণেই এই ফাঁক ফোকর দিয়েই আওয়ামী লীগ আসলেই 71-এর ঘৃণিত 75-এর ঘৃণিত সেই বঙ্গশত্রু, 75-এর ঘৃণিত সেই জিরো, তাকে আবার জাতির পিতা করার বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে।
জাতির সত্যিকার পিতৃত্বের জায়গাটি সুরাহার প্রয়োজনে 75 থেকে 81 পর্যন্ত যিনি পিতৃময় স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, তার ব্যাপারটি এদেশবাসী ভাববে কিনা, সেদিন আর দূরে কিনা যে মানুষ বুঝেই এই জাতির পিতা চ্যাপ্টারটি ক্লোজের ক্ষেত্রেই দ্বিতীয় ভাগে যিনি দায়িত্ব পালন করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি দিয়েছিলেন, তাকেই অবিসংবাদিত পিতৃর কাণ্ডারি এসে পিতৃময় সম্মানের জায়গায় দেশবাসী স্থান দিবে কিনা, তাহলেই এই রাষ্ট্রের অপচয়টা রোধ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। যে শেখ মুজিবের 3.5 বছরের দুঃশাসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3.5 বছরের দুঃশাসন, বাংলার পৃথিবীতে অনেক প্রেসিডেন্টকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, কিন্তু কারো নামের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট বলা হয় না। একমাত্র বাংলাদেশের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে সারা বিশ্বে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হিসাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। যে অবস্থায় আজকে বাংলাদেশে আপনারা দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে শাসন করেছেন, সুশাসন করেছেন, সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের এই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আদলে পদাঙ্ক অনুসরণ করে গ্রামে গঞ্জে রাত্রে দুপুরে রাত্রে 12টা 1টায় এবং কৃষকের খেতে খামারে উনি চলে গিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশা উনি দেখেছেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমান সেই কাজটা করেন নাই। ওনার দাম্ভিকতা, ওনার অহমিকার কারণে ওনার নামটি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ। আরেকটি বিষয় আসলে সহজভাবে আসে যে কিনা, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, এই প্রবাদ প্রবচনও যদি আমরা ফেলি, 75-এর 15 আগস্টে যাকে হত্যা করা হলো তার শেষ বিদায়টি এত কলঙ্কিত, যাকে এদেশের মানুষ করলো, যার হত্যার পরে এদেশের মানুষ স্বস্তি পেল, তাকে যদি জাতির পিতা করার ব্যাপারটি এদেশের মানুষ সহ্য করতে পারে, শেখ হাসিনার এই চাওয়ার প্রশ্ন তো দেশবাসী ততটা আন্দোলনও করেনি, তাহলে 81-30 মে যাকে হত্যা করা হলো, যাকে ইতিহাসের শ্রেষ্ঠ জানাজার আয়োজন করে এই জাতি যাকে বিদায় গ্রহণ করলো, যার জন্য বেশি মানুষ ক্রন্দন করে আবেগ রেখে যাকে চিরবিদায় দিল, শেষ ভালোটা এখানেই প্রমাণিত হয়ে গেছে কিনা, এই জানাজাই বা এই শেষ বিদায়টি প্রমাণ করে দিয়েছে কিনা হুই জাতির পিতা। ধন্যবাদ আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো, সেই দিনে পরের দিন সকাল 10টায় জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন ছিল। সেই সুবাদে আমি ঢাকায় অবস্থান করেছিলাম। যখন আমরা ছাত্র দলের সম্মেলন কেন্দ্রে যখন যাই সুগন্ধায়, সেখানে যাওয়ার পরে যখন রেডিও টেলিভিশনে ঘোষণা করা হলো জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেদিন আমরা দেখলাম ঢাকা শহরে আমরা মিছিল করলাম, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকার রাজপথে নেমে এসেছিল যে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে আমরা সেদিন ঘোষণা দিয়েছিলাম। কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পর একটি মানুষও সেদিন ক্রন্দন করেনি বা তার জন্য একটি মানুষও স্লোগান দেয়নি। কিন্তু জিয়াউর রহমান সাহেবকে অন্যায়ভাবে হত্যা করার কারণে লক্ষ লক্ষ মানুষ সেদিন রাজপথে দাঁড়িয়েছিল। সেই জানাজাও আমি ছিলাম। সেই মানিক মিয়া এভিনিউতে 20 লক্ষের উপরে পৃথিবীর বৃহত্তম জানাজা, সর্ববৃহৎ জানাজা সেদিন হয়েছিল। সেই জানাজায় আমি উপস্থিত ছিলাম। সেদিনও আমরা দেখেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শহীদ জিয়া অমর হোক, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছিল। সেই দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত 5ই আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লবের পরেও আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এবং বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং আপসহীনতার সততার কারণে 3 বারের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে সেই ব্যক্তি, সেই পরিবারকে এই দেশের মানুষ কত ভালোবাসে। সেই দিক থেকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশে উনি ছিলেন। সেই হিসাবে সেই দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র হইতে পারেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতির কাণ্ডারি বলেন, জাতির বাংলাদেশের স্থপতি বলেন, যে কোনোভাবে হোক ওনাকেই ঘোষণা দেওয়া উচিত। যার কোনো কলঙ্ক নেই, যার স্ত্রীর 3 বারের প্রধানমন্ত্রী থাকার পরেও কোনো কলঙ্ক নেই, সেই হিসাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্থপতির দাবিদার এবং
আমি আশা করি মানে এখানে জিয়া রহমানকে জাতির পিতা ঘোষণা যদি না করা হয় তাহলে গ্যাপটা কিন্তু আবার থেকে যাবে। আওয়ামী লীগ কিন্তু আছে, আবারও তাকে জাতির পিতা পৃষ্ঠপোষক করার জন্য কাজগুলি করা হবে। এখনই সুযোগ কিনা, ইন্টারিম গভর্নমেন্টের আমলেই এই আন্দোলনগুলি চলা উচিত কিনা, এগুলো নিয়ে কথা বলা দরকার কিনা, বিএনপি বিভিন্ন নেতা কর্মীদের কাছে আমরা প্রশ্ন করছি। তারা বলছেন যেটা একটা অমীমাংসিত জায়গা রয়েছে, এটা আসলে সুরাহা করা দরকার। তাহলেই এই জায়গাটি বারবার কলঙ্কিত হবে না, বারবার বিতর্কিত হবে না, রাষ্ট্রের অপচয় অর্থ আসলে অপচয় হবে না। সেটা আপনার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের অনেক সদস্যরাও আপনারা বিভিন্ন সময় মন্তব্য দেখেছেন। বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট যার কোনো দুর্নীতি নেই, কোনো দুর্নীতি নেই এবং সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক প্রেসিডেন্ট ছিলেন। সেই হিসাবে এই এখনই সময় যে এটা বিষয়টা সুরাহা করা। আপনি ঠিকই বলেছেন, এটা দেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র। আমরা জানেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছেন, পৃথিবীতে আমাদের একমাত্র দুশ্মন এবং আমাদের ক্ষতি করতে পারে একমাত্র ভারত, এছাড়া আমাদের বাংলাদেশে আর কোনো শত্রু নেই। সেই দিকে লক্ষ্য রেখেই বাংলাদেশের জনগণ, যেহেতু এখনো 75% উপরে জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম শুনলেই শ্রদ্ধা করে, ভালোবাসে, ওনাকে সমর্থন করে। বিএনপি জাতির পিতার প্রশ্নে একটি কথা বারবার এড়িয়ে যায়, বিএনপির নেতারা বুঝতে চায়। এই আলোচনার মধ্যে আমি প্রশ্নটি এইভাবে রাখছি, জাতির পিতার আলোচনা যখনই করা হয় তারা বলেন যে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ধর্মীয় জাতির পিতা, তিনি ইসলাম ধর্মের পিতা, ইসলাম ধর্মীয় যারা বিশ্বাসী তাদের পিতা। কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্র যেখানে সকল ধর্ম মতের লোক বসবাস করে। রাষ্ট্রের সকল ধর্ম মতের পিতৃত্ব তো অন্য ধর্মাবলম্বী লোকেরা কেউ নিবে না। তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে বিএনপি কথা বলে, তাহলে বাকি যারা অসাম্প্রদায়িক অন্যান্য ধর্মের যারা লোক রয়েছে তারা কিন্তু এই ধর্মীয় রাষ্ট্রে তারা বসবাস করতে চাইবে না। তারা এটা নিয়ে শত্রুতা করবে, তারা স্বীকৃতি দেবে যে আমরা তো ওই ধর্ম বিশ্বাস করি না, তবে ওই ধর্মের পিতাকে কেন না আমরা জাতির পিতা মানবো, কারণ দেশটা তো আমাদেরও। প্রশ্নটি এখানে হলো সয়েলের আলোচনা, এখানে ধর্মীয় আলোচনা না। ইব্রাহিম আলাইহিস সালাম এই সয়েলের সন্তান নন, এই মাটির সন্তান নন, তিনি ধর্মীয় পিতা। ধর্মীয় পিতা এবং জাতির পিতা এই চ্যাপ্টারটি আসলে অবিলম্বে শুরু হওয়া দরকার কিনা। আর আমরা কিছু কিছু জায়গায় দেখছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু লাগানো হচ্ছে টুঙ্গিপাড়ায়। আজ পর্যন্ত কিন্তু শেখ মুজিব জাতির পিতা সেই ফলক কিন্তু ভাঙা যায় নাই। টুঙ্গিপাড়ায় যে ব্যক্তির নামটি জাতির পিতা হিসেবে স্বীকৃতি লেখা আছে, ওটাই কদিন পরে সারা দেশে ছড়িয়ে পড়বে। আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা যেসব জায়গায় লাগানো হচ্ছে তা কদিন পরে মুছে যাবে। অতএব এখনই সবাই কিনা জাতির পিতা চ্যাপ্টারটি এই জাতির বোঝার ক্ষেত্রে আপনার অভিব্যক্তি। এইটা হলো ধর্মীয় বিষয়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা, জি, মুসলমানদের জাতির পিতা। এটা অন্যান্য ধর্মাবলম্বীদের উনি জাতির পিতা নন, সেটা আলাদা জিনিস। সেখানে যদি জাতির পিতা হিসেবে ঘোষণা নাও করা হয়, অন্তকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বাংলাদেশের স্থপতি হিসাবে, যেহেতু উনি প্রথম ঘোষণা করেছেন স্বাধীনতার, যেহেতু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে নাই বা অন্য কোনো নেতা করে নাই, সেই হিসাবে এবং দেশপ্রেমিক হিসাবে এই জাতির এই স্থপতি হিসাবে, বাংলাদেশের স্থপতি হিসাবে জিয়াউর রহমানকে এর ঘোষণা করা প্রয়োজন। তাহলেই জাতি ঐক্যবদ্ধ থাকবে। ভবিষ্যতে বিদেশি আগ্রাসন জাতিকে বিভ্রান্ত করতে পারবে না এবং এই জাতিকে ধ্বংস করতে পারবে না। সেই জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে এই দেশের জনগণ এই দেশকে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য বুকের তাজা রক্ত হয়ে হলেও স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা টিকিয়ে রাখবে। জি, 81 সালের পরে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। দুই নেত্রী 45 বছর যাবত নেতৃত্ব দিয়েছেন। বচন বাচন আচার আচরণ সব এদেশের মানুষের মুখস্থ। দুই নেত্রীর আচরণ থেকে, কথা থেকে, নেতৃত্ব থেকে দেশবাসী কি শিক্ষা পেল? বিএনপি কি শিক্ষা পাচ্ছে? বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারাই বা কি শিক্ষা পাচ্ছে? এটা তো সুস্পষ্ট। বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন যে যে শেখ হাসিনা বলেছে 86 নির্বাচনের সময় যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, চট্টগ্রামে বক্তৃতা দিয়ে এসলেন যে তারা জাতীয় বিমান হিসেবে প্রতিষ্ঠিত হবে। ঢাকায় এসেই উনি নির্বাচনে অংশগ্রহণ করে ফেললেন, কিন্তু বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই। সেই থেকেই বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং উনি 3 বার নির্বাচন প্রধানমন্ত্রী হয়েছেন,
যতবার নির্বাচন করছেন 5 সিটে হোক 3 সিটে হোক বারবার উনি সমস্ত সিটেই যে সমস্ত নির্বাচন করেছেন সমস্ত সিটেই উনি পাশ করেছেন। আর অন্যদিকে শেখ হাসিনা গোপালপুর ছাড়া গোপালগঞ্জ ছাড়া অন্য কোনো সেন্টারে উনি পাশ করতে পারেন নাই। এবং উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন দাবি করেন শেখ হাসিনা, কিন্তু কোনো সময় উনি নির্বাচিত মানুষের জনগণের ভোটে নির্বাচিত 3বারের প্রধানমন্ত্রী হন নাই। পাশাপাশি বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশপ্রেমিক সৎ 3বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, তার আত্মীয়স্বজনের বিরুদ্ধে কোনো স্বজনপ্রীতি দুর্নীতির হয় নাই। দেশ থেকে টাকা পাচার করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যে তারা বাড়িঘর করেছেন, এই ধরনের মানে নজিরবিহীন ঘটনা যে ওনার এই ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অনেক প্রপাগান্ডা করেছে শেখ হাসিনা, কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণিত করতে পারেন নাই। এবং আপনারা দেখেছেন দীর্ঘ 7 বছর 9 বছর কারাবরণ করার পরে জেলখানা থেকে বের হয়ে উনি নিজের কোনো বাড়িঘরে ছিল না। সরকার যে ঘর, যে একতলা বিল্ডিংটি দিয়েছিল সেটাও শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন, যার ফলে জেলখানা থেকে বের হয়ে উনি যে গুলশানের যে সুলতানা আপা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তার বাসায় উঠেছেন, সেখানে উনি অবস্থান করছেন ভাড়াটিয়া হিসাবে। যে 3বারের প্রধানমন্ত্রী এই দেশে প্রধানমন্ত্রী হয়েছেন ভোটের মাধ্যমে, তার ঢাকা শহরে 1% জায়গায় নেই। আর শেখ হাসিনা দেশে বিদেশে তার ছেলে মেয়ে আপনার সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সম্পদ লুটপাট করে। সেখানেই প্রমাণিত হয় বেগম খালেদা জিয়া শেখ হাসিনা এক নয়। বেগম খালেদা আপুসের নেত্রী, এই দেশের জনগণের নেত্রী, আবার জাতির কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। উনি অন্যায়ের কাছে কোনো সময় মাথা নত করেন না। জি, ম্যাডাম খালেদা জিয়া রাজপথ থেকে দেশনেত্রী, আপোষের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা 4টি উপাধিতে ভূষিত হয়েছেন। শেখ হাসিনা তার দলের নেতাকর্মী দ্বারা জননেত্রী এবং মাদার অফ হিউম্যানিটি এই দুটি উপাধিতে ভূষিত হয়ে তিনি নোবেল লরিট হওয়ার জন্য একেবারে লবিং পর্যন্ত করেছেন। ম্যাডাম খালেদা জিয়ার যে ধরনের ত্যাগ তিতিক্ষা, এই ধরনের ত্যাগ তিতিক্ষার ট্র্যাকে গিয়ে নেলসন ম্যান্ডেলা তিনি নোবেল লরিট হয়েছেন। বিগত 4 বছর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ নোবেল লরিট হয়েছেন। অং সান সু চিকে আমরা দেখেছি তিনি রাজপথে পিস ফর ডেমোক্রেসির জন্য লড়াই একজন রাজপথের নেত্রী হিসেবে তিনিও নোবেল লরিট হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে পিস ফর ডেমোক্রেসির জন্য লড়াই সংগ্রাম করলে নোবেল লরিট হওয়া যায়। এক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার এত বছরের ত্যাগ তিতিক্ষা, ডেমোক্রেসি রক্ষার্থে তার আপোষহীনতা, তার নীতি এবং নেতাকর্মীদেরকে আগলে রেখে দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য যে ধরনের ভূমিকা, এইগুলি বিশ্ব মণ্ডলের কাছে, বিশ্ব মডলদের কাছে আসলে কিভাবে বিচার্য হচ্ছে, বিবেচিত হচ্ছে, আমরা আসলে প্রত্যাশা করতে পারি কিনা, কোনো সুসংবাদ আসতে পারে কিনা? বেগম খালেদা জিয়া, আপনি ঠিকই বলেছেন, বেগম খালেদা জিয়া আপুসীন নেত্রী, দেশ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, জনগণের মাধ্যমে উপাধি পেয়েছেন। উনি বিশ্বের কোনো দেশ থেকে, বিশ্বের কোনো সংস্থা থেকে ভুয়া ডক্টরেট বা ভুয়া কোনো উপাধি উনি নেন নাই। দেশের জনগণ যেটা দিয়েছে সেটাইতেই উনি সন্তুষ্ট। আর পাশাপাশি শেখ হাসিনা বিশ্বের 12টি ডক্টরেট উনি পেয়েছে। কোথায় উনি থিসিস করলেন, কোন বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি থিসিস করেছেন, গবেষণা করেছেন, সেটার কোনো হদিস নেই। ভুয়া ডক্টরেট উনি 12টি ডক্টরেট অর্জন করেছিলেন। এটি সব ভুয়া। ওনার যেমন রাজনীতি ভুয়া, ওনার কথা ভুয়া, মুখে এক কথা অন্তরে আরেক কথা, ভোটার বিল নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া, ওনার সমস্ত কর্মকাণ্ডই অস্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত। বেগম খালেদা জিয়া দুর্নীতির ঊর্ধ্বে, সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে দেশপ্রেমিক নেত্রী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত 3বারের প্রধানমন্ত্রী আপুসীন নেত্রী হয়েছেন। মানুষের উনি মনের মণিকুঠায় উনি শেষ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়েও উনি হেঁটেই প্রতিষ্ঠিত হয়েছেন। আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বিশ্বের কোথাও তাকে স্থান দেওয়া হয় নাই, একমাত্র ভারত ছাড়া কোথাও তাকে জায়গা দেওয়া হয় নাই। ভারতের আশ্রয় উনি। আর যেখানে উনি বিভিন্ন দেশকে বলতে, কেউ পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, কিন্তু আমরা বলতাম যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হলো একমাত্র ভারতের দালাল, যা তা প্রতিষ্ঠিত হয়েছে। উনি ভারত ছাড়া কোথাও আশ্রয় পান নাই, একমাত্র ভারতীয় উনি
আশ্রয় পেয়েছেন, অনেক নেতা কর্মী তার ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করতে, কটাক্ষ করতে, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতেন। এই যে অষ্টম শ্রেণী পাশ প্রধানমন্ত্রীর যে বিনয়মূলক আচরণ, কথাবার্তার মূলক আচরণ, যার কারণে তার নেতাকর্মীরা তাকে যেভাবে পছন্দ করেন এবং জনগণও তাকে সেভাবে ভালোবাসেন। আর আপনার কথা অনুযায়ী 12টি ডিগ্রিধারী, এই সার্টিফিকেটের বোঝাধারী তিনি এই ভুয়া সার্টিফিকেটের প্রয়োজনের কারণে বা সার্টিফিকেটের অহংকারী তার পতনের মহান কারণ কিনা চীনের সাথে সাক্ষাৎ করে আসার পরে একজন সাংবাদিকের প্রশ্নে তিনি যেভাবে আহ্লাদে গদগদ হয়ে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে দিলেন, এদেশের মানুষ সব মূর্খ, তা সবাই হচ্ছে জ্ঞানহীন, একমাত্র তিনি ডিগ্রিধারী, তিনিই মহাজ্ঞানী, এই মহাজ্ঞানীত্বই তাকে আসলে চরমতম পতন করে দিয়েছে কিনা, তার কথাই তাকে এই পরিণতিতে টেনে এনেছে কিনা? অবশ্যই তার অহংকার, এবং সে মনে করে যে একমাত্র তার পরিবার, তার বাবা এবং তার পরিবারই একমাত্র বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত পরিবার, এবং তারাই একমাত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই হিসেবে নিজেদের দাবি করত। এবং সে এত বেশি অহংকার করত এবং তুচ্ছ তাচ্ছল্য পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাজে কথাগুলো বলতো, যে পতনের কয়েকদিন আগেও জেনে বলো শেখের বেটি পালায় না, কিন্তু সেটা কি শেষ হয়েছে? উনি ঠিকই পালিয়ে গেলেন ভারতে, অন্য কোনো দেশে, প্রথম ত্রিপুরা থেকে পরে দিল্লিতে গেলেন, পালিয়ে গেছেন। সেই শেখ হাসিনা বিভিন্নভাবে জিয়া পরিবারকে, বেগম খালেদা সম্পর্কে এমন ধরনের কটাক্ষ করেছেন। মেজর থাকাকালীন সময়ে উনি আমার বাসায় এসেছেন, চেয়ারে বসতে চান নাই, মুড়ায় বসছেন। একজন মেজর, একজন বড় কর্মকর্তা, সেনাবাহিনী বলেন, মেজরের যে রুলস অফ প্রেসিডেন্সে তার যে স্থান, সেই স্থান অনুযায়ী বলেন অনেক বড় কর্মকর্তা, এবং তার স্ত্রী চেয়ারে বসে নাই, তার বাসায় মুড়ায় বসেছে। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তাও উনি বলেছেন, যেভাবে বেগম খালেদা জিয়া কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে, অন্যায়ভাবে, খারাপ ভাষায় কারো সমালোচনা, কোনো ব্যক্তির সমালোচনা উনি করা পছন্দ এই অহংকারী নিজের সন্তানকে পর্যন্ত তিনি ধ্বংস করলেন কিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও শেখ হাসিনা যেভাবে উচ্চবাচ্য করেছেন, নানা রকম কটূক্তি করেছেন, আর নিজের সন্তান অনেক বড় ইউনিভার্সিটিতে পড়েছে এমন কথাবার্তা বলেছেন, বলে সজীবজের জয়কে প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানকে তুচ্ছতাচ্ছিল্য করে, গালাগালি করে, তাকে 111 এর মাধ্যম দিয়ে শারীরিকভাবে অ্যাসল্ট করে, জোর করে রাজনীতি করতে পারবে না, মুসলিকা আদায় করে এদেশ থেকে নির্বাচনে পাঠিয়ে তারেক রহমানের রাজনীতি করার পথটাকে কাটা বিছিয়ে দিয়ে তিনি তার সন্তানকে রাজনীতি করার জন্য রংপুর জেলা পীরগঞ্জ থানা কমিটির 1 নম্বর সদস্য, রংপুর জেলা কমিটির 1 নম্বর সদস্য আওয়ামী লীগের করে তাকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা চালালেন, সেক্ষেত্রে কতটা বুমেরাং হলেন, এবং তার এই অহংকারিত্বের ছোঁয়া ছায়া নিয়ে সজীব জয় এ দেশবাসীর কাছে আসলে কেমন ভাবে আলোচিত বা কেমন ভাবে বিবেচিত, বিপরীতে তারেক রহমানই বা এদেশের মানুষের কাছে কেমন ভাবে আলোচিত এবং কেমন ভাবেই বা সম্মানিত? সেই কথাটা যা বলছেন, সেখানেও শেখ হাসিনা একটি মস্ত বড় অন্যায় কাজ করেছেন। কারণ সজীব জয় শেখ পরিবারের সদস্য না, সে হলো ওয়াজেদ, রংপুরে সেই পীরগঞ্জের ওয়াজেদ সাহেবের সন্তান, মিয়া পরিবার। সেখান থেকে সে এসেছে, কিন্তু উনি নিজেও জানে তার ছেলেকে মাঠে যখন ছাড়লেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু কোথাও কোনো জনগণের সাড়া পড়েনি, এবং তার বক্তব্য যে বক্তব্য দিতেও সে পারে না, এবং কোনো কথাও সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে না, যার কারণে আপনি লক্ষ্য করেছেন তাকে বাংলাদেশের মানুষ একজন প্রতিবন্ধী হিসাবে বাংলাদেশের মানুষ চেনে। পাশাপাশি তারেক রহমান আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে যখন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে বেগম খালেদা জিয়া মানালেন এবং সারা বাংলাদেশে উনি ট্যুর করেছেন, গ্রামে গঞ্জে গিয়েছেন, তখন আপনারা লক্ষ্য করেছেন, দেশব্যাপী লক্ষ্য করেছেন, লক্ষ লক্ষ মানুষ তার উপরে হুমড়ি গায়ে পড়েছে, এবং যেখানে গিয়েছেন সেখানে জিয়া রহমান যেভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ হুমড়ি গায়ে পড়তো, তারেক রহমানও বিভিন্ন জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে যাওয়ার সময় তার উপরেও হুমড়ি গায়ে পড়তো, যার কারণে উনি এখনো এই সুদূর সেই ব্রিটেন থেকে, ইউরোপ থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই সরকারের পতনের যে মাস্টার মাইন্ড হিসাবে, এই আমরা শুধু আমরাই বলি না,
অন্যান্য দলের নেতৃবৃন্দ বলেন যে মাস্টার মাইন্ড হিসেবে এই জুলাই আগস্টের বিপ্লবে উনি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং এই দলকে, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের একটি বৃহত্তম দল হিসেবে এই 17 বছর বিদেশে থেকেও এই দলকে প্রতিষ্ঠিত রেখেছেন। 2015 সালের 5 জানুয়ারিতে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস নামে এক দফা আন্দোলন করে। এই এক দফা আন্দোলনটি 90 দিন রাজপথে থাকে। অটো এই এক দফা আন্দোলনটি হাইড হয়ে যায়, বিএনপি আবার নিয়মিত রাজনীতিতে ফিরে আসে, অন্যান্য দফার ভিত্তিতে রাজনীতি করতে থাকে। কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% সফলতার একটি ভিত্তি তৈরি করে বিএনপি রাজপথে রাজনীতি করছিল। আসলো জুলাই, জনগণের সংমিশ্রণ, সংযোগ, সাধারণ মানুষের আবেগ অনুভূতি যুক্ত হলো এবং শতভাগ সফলতা হিসেবে স্বৈরাচার তথা শেখ হাসিনার পতন হলো। এই আন্দোলনের মাস্টার মাইন্ডের জায়গায় যারা কথা বলছেন, মাস্টার মাইন্ড আমরা দেখতে পাচ্ছি চুরি হচ্ছে, যে কেউ মাস্টার মাইন্ড দাবি করে বসছে, এই জন্য একটা মগের মূল্য যে কেউ দাবি করলেই সেটা স্বীকৃতি হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিদগ্ধ জন ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় একটা ছেলের হাত ধরে বলতেছেন এই ছেলেটা মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড শব্দটা কি এতটা নর্মাল নাকি গভীরতা কঠিন? 9 দফাকে ঘুম পাড়িয়ে আবার সেই 15 সালের এক দফাকে জাগিয়ে দিয়ে যিনি আন্দোলনের রূপ পরিগ্রহ করলেন, তার আলোচনাটি না করতে পারাটা, তাকে এই নেতৃত্বের মূল নায়ক হিসাবে স্বীকৃতি না দিতে পারাটা অন্যতম বুদ্ধিভ্রষ্ট থিম কিনা? অবশ্যই এই 17 বছর এই দেশে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রুট মার্চ, হরতাল, অবরোধ, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানা অন্তরীণ হয়েছে। বহু ইলিয়াস আলী সহ বড় বড় অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। বাংলাদেশের এই বিভিন্ন সময় এই আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমেই আস্তে আস্তে এই দেশের সাধারণ মানুষের এই আন্দোলনকে সমর্থন করতে করতেই, যেমন 71-এ একদিনেই আন্দোলন হয়ে যায় নাই, দীর্ঘ 23 বছর এই পশ্চিমা শাসক গোষ্ঠীর, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, বৈষম্য আচরণ প্রেক্ষিতেই 71-এর, 70-এর, 71-এর, 69-এর আন্দোলন গড়ে উঠেছিল। ঠিক এমনিভাবে এই যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব একদিনে হয় নাই, দীর্ঘ 17 বছর বিএনপির নেতৃত্বে বুকের তাজা রক্তের বিনিময়ে যে আন্দোলন করতে করতে এই দেশের আলেম সমাজ এর আন্দোলন করতে করতে সেইটাকেই এক পর্যায়ে গিয়ে সেটা গণবিস্ফোরণ ঘটে। সেই গণবিস্ফোরণ একদিনে বা 15 দিনে বা 1 মাসে হয় নাই, সেটা চূড়ান্ত রূপ হিসাবে এই দেশের জনগণ সেই দীর্ঘ 17 বছর আন্দোলন, তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন করে চলে আসলো, সেই চলমান ঘটনাগুলির পরেই এই চূড়ান্ত রূপ লাভ করে দেশের জনগণ সে আমাদের সেই সমস্ত দাবি দেওয়ার প্রতি সমর্থন করে। শেখ হাসিনার আন্দোলন, ভোটারবিহীন নির্বাচন, একতরফা নির্বাচন, বিভিন্ন ঘটনার কারণেই আস্তে আস্তে দেশের মানুষ, সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত না, সেই সমস্ত মানুষও সেই দিন এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই দেশের ফ্যাসিস্টের পতন ঘটিয়ে এই দেশে আবার গণতন্ত্রের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। এবং আগামী নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই দেশে আবারও একটি সুখী, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক দেশ হিসেবে একটি নির্বাচন মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার একটি সুন্দর দেশ গড়ে উঠবে। সেই দেশ গড়ার প্রয়োজনেই আগামী সংসদ নির্বাচনের গুরুত্বটা এমন ভাবে দেখা দিচ্ছে যে কোনো বড় শক্তি তারা কেউ এই দেশে বিনিয়োগ করতে চাইছে না, কারণ রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার নাই। আগামী সংসদ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে জনাব তারেক রহমানের বার্তা রয়েছে, মাঠে কাজ করতে বলেছেন। নেত্রকোনা 5টি সংসদীয় আসনের জেলা, এই সংসদীয় 5টি সংসদীয় আসনের জেলার সংসদীয় আসন 2, বারহাট্টা সদর নিয়ে যে আসনটি, এই আসনের আপনি অন্যতম নন্দিত মুখ, রাজপথে দীর্ঘ সময় লড়াই করে নেতৃত্ব দিচ্ছেন। আইনজীবী হিসাবে আইন পেশার পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মিথ্যা মামলা আপনি লড়াই করেছেন, আমরা বিভিন্নভাবে সোর্স নিয়েছি বা তথ্য নিয়েছি। জেলা বিএনপির দীর্ঘ সময় আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গিয়েছেন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই নেত্রকোনা জেলা ছাত্র দলের আপনি ছিলেন। আপনি আপনার ত্যাগ তিতিক্ষা বিচারপূর্বক আগামী সংসদ নির্বাচনের উপলক্ষে দেশ, জাতি, জনগণ, দলের সভানেত্রী
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা পার্লামেন্টের বোর্ডের বরাবর কি আহ্বান? যে আমি আহ্বান রাখবো যে শুধু নেত্রকোনা বারহাট্টা নয়, মাননীয় আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান অনেক নির্যাতনের নিষ্পেষণের মাধ্যমে এই দলকে গড়ে তুলেছিলেন। আমি আশা করব যারা স্বচ্ছ রাজনীতি করে, শহীদ জিয়ার আদর্শে সৎ রাজনীতির বিশ্বাসী এবং বিগত 17 বছর বা 1978 সন থেকে জাতীয়তাবাদী দলের 1 সেপ্টেম্বরের জন্মলগ্ন থেকে শুরু করে যে সমস্ত নেতাকর্মী এখনো বেঁচে আছে এবং সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে এই 47-48 বছরে কোনো রাজনৈতিক দলের এই দলের সাথে বেমানি কোনো ডিগবাজি রাজনীতি করে নাই এবং সততার সহিত জাতীয়তাবাদী দলকে, শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যে যারা কাজ করেছে এবং বিভিন্ন সময় জেল জুলুম হুলিয়া নির্যাতিত হয়েছে, পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, সেই সমস্ত পরীক্ষিত সৈনিকদেরকে জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত। কারণ উনি জনাব তারেক রহমান বারবার বলে আসছেন এই 47-50 বছর ইতিহাসে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামী নির্বাচন। সেই জন্যই পরীক্ষিত দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দলের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন সেই সমস্ত লোকগুলিকে বাছাই করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আর যাতে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের আগমন না ঘটে সেই লক্ষ্যে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আপনার যে আর যেন ফ্যাসিস্টের আগমন না ঘটে এটাকেই যদি বিএনপি কোট করতে চায় তাহলে 5 তারিখের পরে যাদের আখের মানে বড় হয়েছে, 5 তারিখের আগে যারা গা ঢাকা ছিল, 5 তারিখের পরে যারা নিজেদেরকে মেলে ধরেছে তাদেরকে মনোনয়ন দেওয়াটাই আসলে ফ্যাসিজমের একটি উৎকর্ষ সাধন হবে কিনা, লালন হবে কিনা, পালন হবে কিনা। কারণ এই অর্থ ফ্যাসিজমই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল কিনা। টাকা থাকলেই মনোনয়ন দিতে হবে, টাকা কম থাকলে, নীতি থাকলে, আদর্শ থাকলে মনোনয়ন দেওয়া যাবে না। এই জায়গাগুলো নিয়ে আসলে ব্যাপক বিচার বিশ্লেষণ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পার্লামেন্টের বোর্ড করবে কিনা এবং জনাব তারেক রহমানের বিনয় থেকে আসলে কিভাবে আপনারা বুঝছেন? টাকাওয়ালাদেরকে নমিনেশন দিয়ে দলকে টিকে রাখতে হবে, ক্ষমতা যেতে হবে। অতীতেও এরকম করা হয়েছে বিএনপিতে, তাতে এটা ভুল সিদ্ধান্ত, যেটা বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সময় যে ক্ষতির কবলে পড়েছে, ক্ষতি কবলে পড়েছিল। এই কারণে পড়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সেই শহীদ জিয়ার সেই যে বক্তব্য, এই বক্তব্যের আলোকেই আমি বলতে চাই যে আমরা আগেও দেখেছি, আমার বাবা পার্লামেন্ট মেম্বার ছিলেন, পাকিস্তান আমলে যুক্তফ্রন্টের পার্লামেন্ট মেম্বার ছিলেন। তৎক্ষণও আমরা লক্ষ্য করেছি এই দেশে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা সুশাসনের জন্য আগে যেভাবে রাজনীতিবিদ, প্রকৃত রাজনীতিবিদ, পেশাদার রাজনীতিবিদদেরকে নমিনেশন দেওয়া হতো, তারাই দেশ পরিচালনা করতো। যে সময় থেকেই এই ব্যবসা, পুঁজিপতি এবং যারা ধনাঢ্য ব্যক্তি, যারা দুর্দিনে থাকে না, সুদিনে এসে ভাসে এবং কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন ভাগিয়ে নিয়ে আসে, তারাই আবার তারা যদি দুর্নীতিগ্রস্ত হবে, আবার তখন আবার এই দেশ আবার সেই ফ্যাসিস্টের কবলে পড়বে এবং এই দেশের জন্য শুধু দলের নামটা আলাদা হবে কিন্তু ইজমটা তো একই থাকবে। একই থাকবে। আপনাকে অনেক আলোচনা করলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ, দল যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে আপনার বিজয়ের কি সম্ভাবনা? আপনার ভাষায়, জনাব তারেক রহমানের ভাষায়, নির্বাচন কঠিন হবে। ব্যক্তির মান বিচার করে মানুষ ভোট দিবে, না হলে হয়তো ভোটই দিবে না বা অন্য দিকে ভোটারটা টার্ন করতে পারে। যে সেক্ষেত্রে আপনার মনোনয়নের ব্যাপারটি দল যদি গুরুত্ব দেয়, আপনাকে যদি বিজয় হয়, আপনি এই সংসদে আসনের কোন কোন বিষয় উন্নয়ন করার জন্য রূপকল্প রেখে নেতাকর্মীদের সাথে আলোচনা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি মনে করি যে আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, যেহেতু ত্যাগী নেতা হিসেবে, সৎ নেতা হিসেবে, সাধারণ নেতা কর্মীদেরকে দীর্ঘ 47 বছর এই দলের
থেকে আমি পাশে থেকে কাজ করেছি। দলের নেতাকর্মীদের দুর্দিনে আমি দেখেছি 37 বছর মিথ্যা মামলা থেকে দেশের এই জেলার নেতাকর্মীদেরকে যেহেতু আমি চেষ্টা করেছি তাদেরকে মুক্ত করে আনার জন্য। এবং আমার মনে হয় যে আমার টাকা না থাকতে পারে, আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, আমি বিশ্বাস করি প্রতিটা সেন্টারে বহু লোক দাঁড়িয়ে থাকবে আমার পক্ষে কাজ করার জন্য এবং তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে আমার জন্য নির্বাচন করবে। আমার কাছে কোনো আমি যত নির্বাচন করেছি, দলীয় নির্বাচন করেছি, পৌরসভা নির্বাচন করেছি, সেখানেও আমি লক্ষ্য করেছি আমার কাছে কেউ কোনোদিন টাকা চাইতে আসে নাই। যেহেতু আমি কারো কাছে টাকা চাই না, এটা প্রতিষ্ঠিত, আমি আমি অন্যায়ভাবে কাউকে টাকা দেই না। সেই হিসাবে আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, এইভাবে যদি সারা দেশে এই ধরনের লোকজনদেরকে নমিনেশন দেওয়া হয়, তবেই জাতীয়তাবাদী দল আবার সেই শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই সুবলা সুজলা শস্য শ্যামলা যে বাংলাদেশ, যে খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে শহীদ জিয়া রহমান যে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জায়গায় আবার জাতীয়তাবাদী দল আসবে। যার কারণে আরও এই দীর্ঘ এই 78 সনের জিয়া রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল থেকে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। আগামী শত বছরও এই জাতীয়তাবাদী দল, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল আবারও এই বাংলাদেশে আরো শত বছর টিকে থাকবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন নিয়মিত শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ দীর্ঘ 46 বছর যাবত তিনি নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন এবং সৎ নীতি আদর্শ রেখে যিনি জেলা বিএনপিরও দায়িত্বশীল ছিলেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যার মাঠ থেকে যার কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আজকের আলোচকের দীর্ঘ ত্যাগ তিতিকার বিচারে, নীতি বিচারে, আচার আচরণ বিচারে, শিক্ষা বিচারে, আইন জীবী থেকে আইন প্রণেতা সমর্থক, অর্থাৎ তার আইন বুঝতে সমস্যা হবে না, তিনি আইন প্রণেতা হিসেবে সাকসেসফুলি খুব দ্রুত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এবং অন্যতম একটা বৃহৎ সংসদীয় আসন নেত্রকোনা 2-কে তিনি আইন প্রণয়নের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যম দিয়ে, উন্নয়নের মাধ্যম দিয়ে এই সংসদীয় আসনটাকে একটু উন্নত সমৃদ্ধশালী সংসদীয় আসন গড়ে তুলবেন বলে সচেতন সাধারণ মানুষের বিশ্বাস। দর্শক, পরবর্তী নতুন করে আলোচকে আজকের আলোচকে পুনরায় নতুন করে বিষয়টা যুক্ত করার প্রত্যাশা রেখে বিদায় টানছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনি 30 সেকেন্ড দর্শকদের কাছ থেকে সালাম মেয়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি। আসসালামু আলাইকুম। আজকে আমার যে কথাগুলো যারা দেখছেন বা দেখবেন, সকলকে আমি আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে যাতে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৃজিত দল, বাংলাদেশি জাতীয়তাবাদী ভিত্তিতে যে দল প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া রহমান, সেই জিয়া রহমানের দল যাতে যুগ যুগ ধরে আরও বাংলাদেশে টিকে থাকে, এদেশের মানুষের খেদমত করতে পারে, এই আশা রেখে এই দোয়া চেয়ে এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি এই দেশ যেন আর কোনোদিন কোনো ফ্যাসিস্টের কবলে না পড়ে, সেই জন্য আপনারা সকলেই সজাগ থাকবেন এবং সমস্ত অন্যায় অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার।